নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। পোস্ট অফিস জিডিএস নিয়োগ 2024-এর 3 দফা দাবি। এই 3 দফা দাবিটা কি? সম্পূর্ণ তার জন্য অফিসিয়াল নোটিশ কিন্তু পোস্ট অফিসের তরফ থেকে রিলিজ করা হয়েছে, যেখানে সম্পূর্ণ ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করব। এবং তোমাদের আরেকটা কথা বলে রাখি, যারা যারা সেকেন্ড লিস্টের জন্য ওয়েট করছো এবং পরবর্তী লিস্টের জন্য যারা যারা ওয়েট করছো, তাদের জন্য একটা বড় সুখবর। 23,228টি পোস্ট এখনও পর্যন্ত খালি আছে, যেখানে 100% যারা ক্যান্ডিডেট তারা আউট এবং 60% ক্যান্ডিডেট ইন। এটা কিভাবে পসিবল, সম্পূর্ণ ব্যাপারটা তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। এবং তার সাথে জিডিএসের তোমাদের সেকেন্ড লিস্ট কবে প্রকাশিত হবে, সম্পূর্ণ ব্যাপারটা এই ভিডিওর মাধ্যমে থাকছে। ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভিডিও, তার জন্য স্টেপ বাই স্টেপ দেখো, কমপ্লিট ইনফরমেশন শুধুমাত্র তোমাদের জন্য। তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটা রিকোয়েস্ট, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রেখো এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এটা হচ্ছে প্রথম নোটিশ। পরপর আমি সবকটা প্রশ্নের তোমাদের উত্তর দেব, তার জন্য স্টেপ বাই স্টেপ দেখো, সম্পূর্ণ ব্যাপারটা তোমরা জানতে পারবে। এখানে যেটা বলা হচ্ছে যে অল ইন্ডিয়া গ্রামীণ ডাক সেবক অর্থাৎ জিডিএসের তরফ থেকে, জিডিএস ইউনিয়নের তরফ থেকে এই নোটিশটা প্রকাশিত হয়েছে, যেখানে তোমরা ডেটটাও দেখতে পাচ্ছ 11ই সেপ্টেম্বর 2024। এবং যার উদ্দেশ্যে এটা পাঠানো হয়েছে সেটা হচ্ছে দ্য চিফ পোস্টমাস্টার জেনারেল ওয়েস্ট বেঙ্গল সার্কেল। তো এখানে কি কি বলা হচ্ছে সম্পূর্ণ ব্যাপারটা বলবো। দেখো, এখানে বলা হচ্ছে যে রিকোয়েস্ট ফর ইমিডিয়েট চেঞ্জ সাবস্টিটিউট অ্যারেঞ্জমেন্টস ফর ভ্যাকেন্ট জিডিএস পোস্ট ইন বীরভূম। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সার্কেলের যে বীরভূম ডিভিশন আছে, সেই বীরভূম ডিভিশনে কি হচ্ছে যে বিভিন্ন ধরনের তাদের সমস্যা হচ্ছে কাজের ক্ষেত্রে। এই কাজের ক্ষেত্রে কি কি সমস্যা হচ্ছে সেগুলো দেখো। এখানে পরবর্তী যেগুলো বলা হচ্ছে, উই উইশ টু ফর্মালি অ্যাড্রেস, যে তারা এটাকে অ্যাড্রেস করেছে, মানে নোটিস করেছে যে দেখা গেছে যে ক্রিটিক্যাল ইস্যু তারা ফেস করছে। কি কি ক্রিটিক্যাল ইস্যু ফেস করছে, যেটা বীরভূম ডিভিশনে রিগার্ডিং দ্য ভ্যাকেন্ট পোস্ট জিডিএসের, অর্থাৎ জিডিএসের যে বীরভূম ডিভিশনের জন্য যে বিভিন্ন খালি শূন্যপদ থাকার জন্য সেখানে কি হচ্ছে যে একটা জিডিএসকে কিন্তু বিভিন্ন ধরনের মাল্টিপল ওয়ার্ক করতে হচ্ছে, এবং সেখানে কিন্তু অনেক কর্মচারী না থাকার জন্য একটা জিডিএস মানে কোনো ক্যান্ডিডেটকে মানে এমপ্লয়িকে তাকে কিন্তু বিভিন্ন ধরনের ওয়ার্কলোডের ফেস করতে হচ্ছে। এবং পরবর্তী সেই জায়গাটা কিন্তু বলা হয়েছে যে দেখতেই পাচ্ছ, উইথ 150 পোস্ট রিমেনিং ভ্যাকেন্ট, যেখানে 150টি মতো শূন্যপদ আছে। এবার দেখো, এটা শুধুমাত্র গেল হচ্ছে একটা বীরভূম ডিভিশনে গেল, ঠিক আছে। এরকম কতগুলো ডিভিশন আছে, যেটা ওয়েস্ট বেঙ্গলের সার্কেলের মধ্যে অনেকগুলো ডিভিশন আছে। তো এরকম সবকটা ডিভিশনের যদি তুমি দেখো, তাহলে কিন্তু এখনও পর্যন্ত প্রচুর পরিমাণে শূন্যপদ আছে, যেখানে 44,228 জন এই রিক্রুটমেন্ট যতক্ষণ না তাদের কমপ্লিট করবে, পোস্ট অফিসের তরফ থেকে পরিষেবা দিতে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। এবং পরবর্তী সেটা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। দেখো, এখানে বলছি দ্য ডাইরেক্টিভ টু ম্যানেজ দিস ভ্যাকেন্সিজ থ্রু দ্য কম্বাইন্ড ডিউটিস। এই যে ভ্যাকেন্সিগুলো পূরণ না করার ফলে তাদের কী হচ্ছে, কম্বাইন্ড ডিউটিস করতে হচ্ছে, এবং তার ফলে কিন্তু উইদাউট প্রপার অ্যাসেসমেন্ট ছাড়াই কিন্তু তাদের বিভিন্ন ওয়ার্কলোড করতে হচ্ছে, অর্থাৎ তাদের উপর একটা ওয়ার্কলোড থাকছে। কারণ একটা জিডিএস কর্মচারীকে যদি মাল্টিপল ওয়ার্ক করতে হয়, তাহলে তাদের ওপর প্রচুর পরিমাণে প্রেশার পড়ে। তো এই সবগুলো কিন্তু এখানে কিন্তু উঠে এসেছে, এবং সেগুলোর জন্য কিন্তু এই নোটিশটা পাঠানো হয়েছে। যেখানে দেখতেই পাচ্ছ, এখানে বলা হচ্ছে যে আন্ডারমিনিং দ্য কোয়ালিটি অফ পাবলিক সার্ভিস, এবং যার ফলে কিন্তু পাবলিক সার্ভিস ঠিকমতো কিন্তু তারা প্রোভাইড করতে পারছে না, এবং ড্যামেজিং দ্য ডিপার্টমেন্টস ক্রেডিবিলিটি, এর ফলে কিন্তু ডিপার্টমেন্টের যে বিশ্বাসযোগ্যতা সেটাও কিন্তু কোনো রকমভাবে ড্যামেজ হচ্ছে। তো এইগুলো কিন্তু সম্পূর্ণ ব্যাপারটা এই নোটিশের মাধ্যমে উল্লেখ করা হয়েছে। এবং পরবর্তী আমরা আরেকটা নোটিশ চলে যাব, সেখানে তোমাদের 3 দফা দাবির কথা কিন্তু বলা হয়েছে। এই 3 দফা দাবিটা কি কি, সম্পূর্ণ ব্যাপারটা তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তো চলো পরবর্তী নোটিশে চলে যাচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি পরবর্তী নোটিশটা আমি ওপেন করে নিয়েছি, সেটা জিডিএস ইউনিয়নের তরফ থেকে, এবং 10ই সেপ্টেম্বর 2024 একদম কারেন্ট ডেটেড নোটিশ। এবং এই নোটিশে যেগুলো বলা হচ্ছে সেগুলো হচ্ছে যে ভ্যাকেন্ট জিডিএস পোস্ট অ্যাক্রস ইন্ডিয়া, অর্থাৎ ভারতের যে বিভিন্ন জায়গায় যে জিডিএসের যে ভ্যাকেন্সিগুলো আছে সেগুলোর ক্ষেত্রে কিছু পরিবর্তন করতে হবে। তো কি কি পরিবর্তন করতে হবে সেই ব্যাপারটা কিন্তু এখানে দেখো, এখানে উল্লেখ করা হয়েছে, যেখানে বলা হচ্ছে গিভিং দ্য সেভারিটি অফ দ্য সিচুয়েশন উই ডিমান্ড দ্য ফলোয়িং ইমিডিয়েট অ্যাকশন। অর্থাৎ কী কী ডিম্যান্ড রাখা হয়েছে? প্রথম ডিম্যান্ডটা যেটা রাখা হয়েছে, দ্য উইথড্রয়াল অফ দ্য ইনস্ট্রাকশন দ্যাট
mandate this unsustainable combination of duties, অর্থাৎ যাদের যার ডিউটিসগুলো পালন করতে হচ্ছে এবং তাদের মাল্টিপল ওয়ার্ক করতে হচ্ছে। এই যে মাল্টিপল ওয়ার্ক মানে একটা জিডিএস কর্মচারীকে যে একাধিক কাজ করতে হচ্ছে, এর ফলে তাদের বিভিন্ন ধরনের পরিষেবা দিতে কিন্তু ব্যাহত হচ্ছে। তো এই কন্ডিশনগুলোকে উইথড্র করতে হবে এবং এই ইনস্ট্রাকশনগুলো যাদের ওপর তাদের ওপর যে প্রেশারাইজ করা হচ্ছে সেগুলোকে উইথড্র করতে হবে। এবং পরবর্তী কন্ডিশন যেগুলো বলা হচ্ছে যে অথরাইজিং লোকাল অথরিটি টু অ্যারেঞ্জ দ্য সাবস্টিটিউট for GDS employee who take leave for more than 5 or 10 days। ধরো কোনো GDS এমপ্লয়ি কোনো কারণে, সেটা তার শরীর খারাপ রিগার্ডিং বা কোনো রকম কোনো কিছুর জন্য সে ধরো লিভ নিল, মানে ছুটি নিল 5 থেকে 10 দিন মতো, তার জন্য GDS এমপ্লয়ির সেই সাবস্টিটিউটে কিন্তু লোকের ব্যবস্থা রাখতে হবে, যাতে কাজটা যাতে কোনো রকমভাবে বাধাপ্রাপ্ত না হয়, কাজ যাতে মানুষ যাতে পরিষেবাটা ঠিকমতো পেতে পারে। আচ্ছা, 3 নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছে এনশিওরিং দ্যাট অল জিডিএস এমপ্লয়ি হু হ্যাভ বিন দ্য ওয়ার্কিং 2 or 3 কম্বাইন্ড ডিউটিস, অর্থাৎ যদি কোনো জিডিএস এমপ্লয়ি সে যদি 2 বা 3টে কম্বাইন্ড ডিউটি করে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কি বলা হচ্ছে ওভার দ্য লাস্ট 6 month রিসিভ দেয়ার দ্য ওভার ডিউ সিডিএ, অর্থাৎ এর জন্য তারা সিডিএ পাবে। এবং সিডিএটা মানে এটা কি হচ্ছে, সিডিএ মানে হচ্ছে কম্বাইন্ড ডিউটি অ্যালাউন্স। এটা কিন্তু একটা অ্যালাউন্স আছে, যে অ্যালাউন্সের ফলে কিন্তু তাদের বেতন তাদের ইনক্রিজ করতে হবে, কারণ তারা সিডিএ করছে, ঠিক আছে, কম্বাইন্ড ডিউটি করছে। তো কম্বাইন্ড ডিউটির জন্য কিন্তু তাদের 6 মান্থের যে ডিউ যেটা থাকবে সেটা কিন্তু তাকে পেমেন্ট করতে হবে, ঠিক আছে। এবং পরবর্তী যেটি বলা হচ্ছে ইমিডিয়েট পেমেন্ট ইজ এসেন্সিয়াল টু মেনটেন ওয়ার্কফোর্স মোরাল অ্যান্ড এনশিওর দ্য কন্টিনিউটি অফ পাবলিক সার্ভিস। এবং তাদের ইমিডিয়েট যাদের যা পেমেন্টগুলো আছে সেগুলোকে কিন্তু তাদের পেমেন্ট করতে মানে ক্লিয়ার করে দিতে হবে, যার ফলে তারা পাবলিক সার্ভিসগুলোকে প্রোভাইড করতে পারে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ব্যাপারটা কিন্তু এখানে ক্লিয়ার করা হয়েছে। অর্থাৎ এইখান থেকে আমরা কিন্তু স্পষ্ট বুঝতে পারছি যে কোনো না কোনো রকমভাবে কিন্তু জিডিএসের এই যে ভ্যাকেন্সি পূরণ যতক্ষণ না হচ্ছে 2024-এ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু এই বিভিন্ন ধরনের প্রবলেমগুলো কিন্তু পোস্ট অফিসে ফেস হচ্ছে। তো এগুলো কিন্তু বিভিন্ন জায়গা থেকে এই প্রেশারগুলো কিন্তু আসছে। অর্থাৎ বুঝতেই পারছো যে 31শে ডিসেম্বরের মধ্যে তাদের সবকটার রেজাল্ট কিন্তু মানে লিস্টগুলো কিন্তু পরপর প্রকাশিত করে দিতে হবে। এবার চলো তোমাদের পরবর্তী ইনফরমেশানে চলে যাচ্ছি, যেখানে তোমাদের সেকেন্ড লিস্ট। এই সেকেন্ড লিস্ট কবে প্রকাশিত হবে সেই ব্যাপারটা কী কী ইনফরমেশানগুলো উঠে আসছে সেগুলো তোমাদের কাছে ক্লিয়ার করে দিই। তো চলো তো সেকেন্ড লিস্টের জন্য আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। তো বন্ধুরা আমি স্লাইডটা ওপেন করে নিয়েছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে জিডিএস 2023-এর। দেখো 2023-এর জিডিএসের যে রেজাল্ট তোমাদের ফার্স্ট লিস্ট সেকেন্ড লিস্ট যে প্রকাশিত হয়েছিল সেটাকে কিন্তু ফলো করা হচ্ছে 2024-এ। এটা কিন্তু আমরা ফার্স্ট লিস্টে আমরা দেখতে পেয়েছি, যেদিন আবেদন শেষ হয়েছে তার থেকে ঠিক মানে যে নির্দিষ্ট গ্যাপিংয়ের মধ্যেই কিন্তু তোমাদের এই ফার্স্ট লিস্ট কিন্তু প্রকাশিত হয়ে গেছে। তো সেটাই কিন্তু এক্সপেক্টেড ছিল, কিন্তু কি পরিবর্তন হয়েছে যার জন্য এই দেরিটা হচ্ছে সেটা কিন্তু তোমাদের বলবো। দেখো এখানে তোমাদের যে ফার্স্ট লিস্ট প্রকাশিত হয়েছিল সেটা 6ই সেপ্টেম্বর প্রকাশিত হয়েছিল 2023-এ, সেকেন্ড লিস্ট প্রকাশিত হয়েছিল 29শে সেপ্টেম্বর। তো সেই দিকে তোমাদের গ্যাপিং ছিল কত, 23 দিনের গ্যাপিং ছিল, ঠিক আছে। এবং তোমরা দেখো 2024-এ তোমাদের 19শে আগস্ট হচ্ছে তোমাদের ফার্স্ট লিস্ট প্রকাশিত হয়েছিল। যদি মিনিমাম 23 দিনের গ্যাপিং থাকে তাহলে সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু 10 তারিখের মধ্যে 10 তারিখ থেকে 11ই সেপ্টেম্বরের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়ে যাওয়ার কথা, এটা কিন্তু ডেফিনিট ছিল। কিন্তু কেন এই পরিবর্তনটা হয়ে গেল, কেন এটা ফুলফিল হলো না, সেটা তোমাদের পরবর্তী জায়গায় বলছি। দেখো তোমাদের প্রথম যে কারণ সেটা হচ্ছে তোমাদের যেহেতু ব্রেক হয়ে গেছে, স্টেটের যে বিভিন্ন স্টেট ওয়াইজ যেহেতু আলাদাভাবে রেজাল্টগুলো প্রকাশিত হচ্ছে, কারণ দেখো যে তোমাদের 19শে আগস্ট হচ্ছে তোমাদের ফার্স্ট লিস্ট প্রকাশিত হয়েছিল। তো এই সব স্টেটগুলো তোমাদের ফার্স্ট লিস্ট প্রকাশিত হয়েছিল, যেটা তোমাদের 8ই সেপ্টেম্বর পর্যন্ত চলেছে। এবং পরবর্তী যদি তুমি দেখো পরবর্তী তোমাদের এই সব স্টেটগুলো কবে প্রকাশিত হয়েছিল, 22শে আগস্ট প্রকাশিত হয়েছিল। এর ফলে কি হলো, একটা ব্রেক হয়ে গেল। এবার এখনও পর্যন্ত তার মধ্যে দুটো স্টেটে কিন্তু এখনও পর্যন্ত বাকি আছে। এবার দেখো এই দুটো স্টেট যদি কোনো কন্ডিশন যদি তারা মনে করে যে এই দুটো স্টেটকে এখনও পর্যন্ত আমরা ফার্স্ট লিস্ট না প্রকাশ করেই সেকেন্ড লিস্ট বাদবাকি স্টেটগুলোর রিলিজ করে দেবো, সেটা হয়তো তারা করতে পারে। কিন্তু যেটা অন্যতম কারণ হয়ে উঠে আসছে সেটা হচ্ছে যে এই দুটো স্টেটেরও কিন্তু
ফার্স্ট লিস্ট এখনও পর্যন্ত যেহেতু রিলিজ করা হয়নি, তো সেক্ষেত্রে এই দুটো স্টেটের জন্যও কিন্তু এই ডিলে হওয়ার একটা অন্যতম কারণ কিন্তু হতে পারে। কারণ এখনও পর্যন্ত এই দুটো স্টেটের রেজাল্ট ফার্স্ট লিস্টই প্রকাশিত হলো না, বাদবাকি লিস্টগুলো প্রসেস শুরু হলো। তো এটা তো কখনো সম্ভব নয়, কারণ প্রত্যেকটা স্টেটেরকেই সমান গুরুত্ব দিতে হবে এবং তাদের মাথায় রাখতে হবে যে 31/12/2024 মধ্যে সবকটা তাদের লিস্ট প্রকাশিত করতে হবে। তো এটাও কিন্তু একটা অন্যতম কারণ হতে পারে যে এই দুটো স্টেটের এখনও পর্যন্ত ফার্স্ট লিস্ট না প্রকাশিত হওয়াই কিন্তু সবথেকে মেন ইম্পর্ট্যান্ট একটা কারণ হতে পারে। পরে দেখো যে তোমাদের 100% ক্যান্ডিডেট যারা আউট হয়ে যাবে এবং পরবর্তী লিস্টে কম নম্বরের প্রার্থীদের সুযোগ আছে, এই ব্যাপারটা কতটা কনফার্ম আমি কেন বলছি তার কারণ হচ্ছে তোমাদের 44,228টি মতো টোটাল শূন্যপদ আছে এবং তার মধ্যে 62 লক্ষ ক্যান্ডিডেট তারা অ্যাপ্লাই করেছে এবং এই অ্যাপ্লাই করার মধ্যে কিছু জনের হচ্ছে যে ফর্ম ফিল আপ ঠিকমতো না করার জন্য রিজেক্ট হয়ে গেছে। তার মধ্যে কিছুজন ক্যান্ডিডেট হচ্ছে ফেক ক্যান্ডিডেট, যারা 100% নাম্বার বসিয়েছে, কেউ 99% নাম্বার বসিয়েছে, এরকম অনেক কিন্তু ফেক ক্যান্ডিডেট তারা ধরা পড়েছে এবং হচ্ছে যাদের মার্কশিটে অনেক গণ্ডগোল আছে, তারা ফেক একটা মার্কশিট তৈরি করে তারা অ্যাপ্লাই করেছে, সেই সব ক্যান্ডিডেটগুলোও কিন্তু এখান থেকে এলিমিনেট হয়ে যাবে এবং তারা বাদ পড়ে যাওয়ার পরে তারপরে কি হবে, তারপরে হচ্ছে যারা জেনুইন ক্যান্ডিডেট তারা কি হবে, তারা নেক্সট লিস্টগুলোতে কিন্তু চান্স পাবে। অর্থাৎ এই যে ফার্স্ট লিস্ট মনে করো যে বেরোয়নি, কারণ যত কাটাই বাছাই সব কিছু হয় কিন্তু এই ফার্স্ট লিস্টে, এবং সেকেন্ড লিস্ট যেটা প্রকাশিত হবে এই সেকেন্ড লিস্টটাই কিন্তু একদম ফ্রেশ একটা লিস্ট হবে, যে লিস্টের কিন্তু যে 100% নাম্বার সে যদি একটা ফেক ক্যান্ডিডেট হয় তাহলে সে এই প্রতিযোগিতা থেকে কিন্তু বাদ হয়ে গেল। যদি কোনো 60% নম্বর, 50% নম্বর, 70% নম্বর, 80% নম্বরে যদি কোনো ক্যান্ডিডেট সে যদি জেনুইন হয় তাহলেই কিন্তু সে এই চাকরিটা কিন্তু সে পাবে। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এটাই যে কাট অফ ডাউন হওয়ার এর পেছনে আর একটা কারণ, সেটা হচ্ছে এখনও পর্যন্ত যেটা জানা যাচ্ছে প্রায় 21,000 মতো যারা জেনুইন 21,000 মতো ক্যান্ডিডেট তারা কিন্তু সম্পূর্ণ ডিভিটাকে কমপ্লিট করেছে। এবার পড়ে থাকে হচ্ছে এখনও পর্যন্ত 23,228 জন ক্যান্ডিডেট। তো এই 23,228 জন ক্যান্ডিডেট তার মানে 50% মতো এখনও পর্যন্ত 52% মতো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত খালি শূন্যপদ আছে। তো এই খালি শূন্যপদ অর্থাৎ তোমাদের সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স এই সব লিস্টগুলোতে কিন্তু তোমরা তার রিফ্লেক্ট কিন্তু দেখতে পাবে। অর্থাৎ এটাই বোঝা যাচ্ছে যে সেকেন্ড লিস্ট দেখবে, তারপরে তোমাদের থার্ড লিস্ট, তারপরে তোমাদের ফোর্থ লিস্ট, ফিফথ লিস্ট, সিক্স লিস্ট, এরকম করে কিন্তু তোমাদের কাট অফ কিন্তু ডিক্রিজ হতে থাকবে। এটাই কিন্তু স্বাভাবিক। এটা পরবর্তী আগেও যে লিস্টগুলো তোমাদের প্রকাশিত হয়েছিল সেই লিস্টেও কিন্তু এর রিফ্লেক্টটা দেখা গেছে। তো এরকমই কিন্তু তোমাদের নর্মালি হয়। তো আশা করি তোমাদের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ব্যাপারটা তোমাদের স্টেপ বাই স্টেপ ক্লিয়ার করলাম। বাদবাকি তোমরা কিন্তু অবশ্যই তোমরা মাধ্যমিকে কত % নাম্বার পেয়েছো সেটা কিন্তু উল্লেখ করবে এবং কোন ডিভিশনে অ্যাপ্লাই করেছো সেটাও কিন্তু অবশ্যই তোমরা জানাবে। তো এখনের মতো এটুকুই। তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো এখনের মতো এটুকুই, টাটা।